হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? আই থিঙ্ক ইউ আর সো ফাইন। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে বিখ্যাত গ্রিক লেখক সফোক্লিসের একটি মাস্টারপিস ড্রামা ইডিপাস রেক্স এর লাইভ স্ট্রিম ক্লাসটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই ড্রামাটির লেখক সফোক্লিস সম্পর্কে। সফোক্লিস ছিলেন গ্রিক দার্শনিক এবং নাট্যকার। তিনি প্রায় 496 থেকে প্রায় 406 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত বেঁচে ছিলেন। তিনি প্রায় 100টিরও বেশি নাটক রচনা করেছেন এবং তিনি তিনটি বিখ্যাত গ্রিক ট্র্যাজেডিয়ানদের মধ্যে একজন অর্থাৎ অন্যতম একজন ছিলেন। মাই ডিয়ার ফ্রেন্ডস, সফোক্লিস যেহেতু 100টির বেশি নাটক রচনা করেছেন সেহেতু তার কয়েকটি বিখ্যাত ড্রামা হচ্ছে অ্যান্টিগনি, ইডিপাস রেক্স, যেটাকে আমরা ইডিপাস ট্রাইরানিও বলতে পারি। তারপর হচ্ছে অ্যাজেক্স, ইলেকট্রা, ট্রাইসিনিয়া এবং ফাইনালি হচ্ছে ইডিপাস এট কলোনাস। তো বন্ধুরা, চলুন আমরা এবারে এই ড্রামাটির কিছু কি ফ্যাক্ট সম্পর্কে জেনে নিই। প্রিফেস গুলো সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে যেটি আসে, ধারণা করা যায় এই নাটকটি প্রথম পারফর্ম করে প্রায় 430 থেকে 426 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এই নাটকটির টাইপ হচ্ছে এটি একটি প্লে। এই নাটকটির জেনার হচ্ছে গ্রিক এন্ড ক্লাসিক ট্র্যাজেডি। বন্ধুরা, এই নাটকের যে প্লে সেটিংটা দেখানো হয়েছে সেটা হচ্ছে থিমস। তো সর্বশেষ যেটা আছে এই নাটকের ক্লাইম্যাক্স। তো এই নাটকের ক্লাইম্যাক্স হচ্ছে ইডিপাস রাজার ক্লাইম্যাক্স তখনই ঘটে যখন সে তার ভাগ্যের সম্পূর্ণ বিপরীতে অবস্থান করে এবং জানতে পারেন যে তিনি একমাত্র ব্যক্তি যার কারণে সে রাজ্যে প্লেগ নামক মহামারী আঘাত এনেছে। এবং তিনি আরো জানতে পারেন যে তিনি সেই ব্যক্তি যিনি তার বাবাকে হত্যা করেছেন এবং তার মায়ের সঙ্গে একই বিছানায় ঘুমিয়েছেন। কলোনাসেও ইডিপাসের ক্লাইম্যাক্স ঘটে যখন আমরা জানতে পারি যে ইডিপাস মৃত্যুবরণ করেছে সেই পাহাড়ে। তো এখানে অ্যান্টিগনি যে ক্লাইম্যাক্সটা ঘটে সেটা হচ্ছে ক্রিয়ন সেই ট্র্যাজেডি এড়াতে পারে না, অর্থাৎ অ্যান্টিগনি যখন তার আদেশ অমান্য করে তার ভাইকে কবর দেওয়া হয় আর এই কারণেই ক্রিয়ন তার উপর থেকে সব ক্ষমা আদেশ নিষেধ ছিল সেটা তুলে নেয়। তো এই ছিল এই ড্রামাটির মূল কি ফ্যাক্টস গুলো। বন্ধুরা, একটা কথা সবসময় মনে রাখবেন যে ড্রামা কখনো পয়েন্ট অফ ভিউ থেকে হয় না, ড্রামা সর্বদাই ডায়লগ বেসড হয়ে থাকে। গাইস, এবারে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে এই ড্রামাটির ক্যারেক্টার সম্পর্কে। তো এই ড্রামাটির ক্যারেক্টার সম্পর্কে আলোচনা করতে গেলে প্রধান যে চরিত্রগুলো আসে বা মেইন ক্যারেক্টারস গুলো যেগুলো আসে তার মধ্যে প্রথমেই আমরা দেখাতে পারি সেটা হচ্ছে ইডিপাস। ইডিপাস হচ্ছে থিবসের বর্তমান রাজা, যিনি অনেক বছর আগে অপরিচিত একজন আগন্তুক হিসেবে সেখানে এসেছিলেন এবং স্পিংসের হাত থেকে সে থিবসবাসীকে রক্ষা করেছিলেন। বন্ধুরা, এবারে যে চরিত্রটি আমরা দেখাতে পারি সেটা হচ্ছে জোকাস্টা। জোকাস্টা হচ্ছে থিবস রাজ্যের রানী এবং পূর্ববর্তী রাজা কিং লায়াসের স্ত্রী ছিলেন। যখন কিং লায়াস মৃত্যুবরণ করেন এবং তার পরবর্তীতে ইডিপাস সে রাজ্যের রাজভার গ্রহণ করেন বা তাকে রাজা বানানো হয়, তখন যেহেতু জোকাস্টা উইডো ছিল অর্থাৎ বিধবা ছিল সেহেতু তার সঙ্গে ইডিপাসের বিয়ে দেওয়া হয়। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারি যে একদিকে ইডিপাসের ওয়াইফ ছিলেন জোকাস্টা, অন্যদিকে ইডিপাসের মা ছিলেন এই জোকাস্টায়। বন্ধুরা, এবারে আমরা যে চরিত্রটি দেখাতে পারি সেটা হচ্ছে ক্রিয়ন। ক্রিয়ন হচ্ছেন রানী জোকাস্টার ভাই। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে ক্রিয়ন একদিকে ইডিপাসের শালা, অন্যদিকে ইডিপাসের মামা। বন্ধুরা, এবারে যে চরিত্রটি আমরা দেখাতে পারি সেটা হচ্ছে টেরেসিয়াস। টেরেসিয়াস হচ্ছেন সেই ব্যক্তি অর্থাৎ সেই অন্ধ প্রফেট যার কাছে ইডিপাস সেই রাজ্যের মহামারীর মুক্তির উপায় সম্পর্কে পরামর্শ নিতে গিয়েছিলেন। মাই ডিয়ার ফ্রেন্ডস, এবারে যে চরিত্রটি আমরা দেখাবো সেটা হচ্ছে কোরাস। কোরাস হচ্ছে এমন এক চরিত্র যারা সর্বদাই কমেন্টারি প্রদান করে থাকেন, যা দর্শকদেরকে এই নাটকটি বিশ্লেষণ করতে বা অনুধাবন করতে সাহায্য করে থাকে। এই কোরাসটাই নাটকের ঘটনাগুলি স্পষ্টভাবে এই দর্শকদের কাছে উপস্থাপন করে থাকে এবং জটিল জটিল যে শব্দগুলো বা যে ঘটনাগুলো রয়েছে সেগুলো বিশ্লেষণ করে থাকে। বন্ধুরা, আমরা সর্বশেষ যে চরিত্রটি আলোচনা করব সেটা হচ্ছে সেকেন্ড মেসেঞ্জার। সেকেন্ড মেসেঞ্জার হচ্ছে সেই চরিত্রটি যে রানী জোকাস্টা এবং ইডিপাসের অন্ধত্বের খবর নিয়ে এসেছিল। তো বন্ধু, এই ছিল এই ড্রামাটির প্রধান চরিত্র। বন্ধুরা, এছাড়া কিছু উইক ক্যারেক্টার রয়েছে। এখানে আমরা উইক ক্যারেক্টার বলতে তাদেরকে বুঝিয়েছি অর্থাৎ যারা এই নাটকে তেমন একটা ভূমিকা পালন করেননি। তো তাদের মধ্যে হচ্ছে অ্যান্টিগন, বয় এবং মেসেঞ্জার। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা প্রথমে কি জানলাম? সফোক্লিস সম্পর্কে, তারপরে জানলাম ইফেক্ট সম্পর্কে, তারপরে জানলাম ক্যারেক্টার সম্পর্কে। তো এবারে আমরা জানবো এই ড্রামাটির থিম সম্পর্কে। তো এই ড্রামাটির থিমস গুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি থিমস হচ্ছে লাইট এন্ড ডার্কনেস, তারপর হচ্ছে সাইট এন্ড ব্লাইন্ডনেস, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে প্লেগ এন্ড হেলথ, এর পরবর্তী যেটা আসে সেটা হচ্ছে অরিজিন এন্ড সিরোয়েন, তারপর আসে প্রফেসি, অরাকল এন্ড প্রিডেস্টিনেশন, আর সর্বশেষ যেটা আসে সেটা হচ্ছে ইয়ং এন্ড এজ। তো বন্ধুরা, চলুন আমরা এই থিমগুলো সম্পর্কে সংক্ষেপে জেনে নিই। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা প্রথমে যে থিমটি আলোচনা করব সেটা হচ্ছে লাইট এন্ড ডার্কনেস। লাইট এন্ড ডার্কনেস অর্থাৎ আলো আধার। সফোক্লিসের এই নাটকে এই আলো বা আধার দৃঢ়ভাবে দৃষ্টিশক্তি ও অন্ধত্বের বিষয়টাকে বুঝিয়েছেন।
এই নাটকে ইডিপাস এবং অন্যান্য চরিত্রকে টেরেসিয়াস তার ভবিষ্যৎবাণী অর্থাৎ প্রফেসি দ্বারা সেভ করতে চেয়েছেন, যদিও তিনি একজন অন্ধ ব্যক্তিত্ব বা অন্ধ ব্যক্তি ছিলেন। এখানে লাইট এন্ড ডার্কনেস বলতে এটাই বোঝানো হচ্ছে যে টেরেসিয়াস অন্ধ ব্যক্তি হলে তিনি ভবিষ্যৎ সম্পর্কে জানেন। যখন টেরেসিয়াসকে ইডিপাসের কাছে নিয়ে আসা হয়, সে সবকিছু গোপন রাখতে চায়, এটাকে বলা হয়েছে অন্ধকার। আর যখনই ইডিপাস জোর জবরদস্তি করে তার কাছ থেকে সত্যটা জানতে চায়, এটাকে নিয়ে আসা হয়েছে লাইটে অর্থাৎ আলোতে নিয়ে আসা হয়েছে। তো এটাই হচ্ছে লাইট এন্ড ডার্কনেস। এরপর যে থিমসটা আসে সেটা হচ্ছে সাইট এন্ড ব্লাইন্ডনেস। সাইট এন্ড ব্লাইন্ডনেস বলতে বোঝাচ্ছে দৃষ্টি এবং অন্ধত্ব, অর্থাৎ এই নাটকে টেরেসিয়াস অন্ধত্ব এবং দৃষ্টির মধ্যেই সংযোগ স্থাপন করেছেন। কারণ যদিও তিনি অন্ধ ব্যক্তি ছিলেন, তিনি কিন্তু ভবিষ্যৎ সম্পর্কে অবগত আছেন, তিনি ভবিষ্যৎ দেখতে পান। অন্যদিকে নাটকের শেষে ইডিপাস তার চোখকে অন্ধ করে দেন। কেন অন্ধ করে দেন? তিনি যাতে তার পরিবারকে পরবর্তীতে আর দেখতে না পান, এবং সেই অক্ষমতা থেকেই তিনি তার নিজের চোখকেই অন্ধ করে দেন। বন্ধুরা, এবারে যে থিমসটি আসে সেটা হচ্ছে অরিজিন এন্ড চিলড্রেন। নাটকের মাধ্যমে আমরা জানতে পারি যে ইডিপাস তার উৎপত্তির সন্ধান করতে বেরিয়ে গেছেন, যদিও সে তার উৎপত্তির সন্ধান করতে পারে না, যার জন্য তার পিতামাতা অর্থাৎ লায়স এবং জোকাস্টাই দায়ী ছিলেন। তারা তাকে অর্থাৎ তার পায়ে পিন আবদ্ধ করে সেই জন্মানোহীন জঙ্গলে রাখালের মাধ্যমে রেখে আসে, যাতে সে সেখানে মারা যায়। কিন্তু পরবর্তীতে সে সেখান থেকে বেঁচে যায় এবং সেই ভবিষ্যৎবাণী সত্যি হয়। সে তার বাবাকে হত্যা করে এবং সে তার মাকে বিয়ে করে এবং সেখানে সে সন্তানদের জন্ম দেয়। সেই সন্তানগুলো একদিকে তার ভাই, অন্যদিকে সে তাদের বাবা। তো একইভাবে সফোক্লিস এই জিনিসগুলোরই অনুসন্ধান করেন যে কোথায় কার জন্ম হয়েছিল এবং কিভাবে সৃষ্টি হয়েছিল বা জন্ম হয়েছিল। তো এই অনুসন্ধানে এটাই প্রমাণিত হয় যে নাটকটি সরাসরি তার উদ্দীপকের পেছনে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ উদ্দীপকটাকে তুলে ধরা হয়েছে। তো গাইস, এবারে যে থিমসটি আসে সেটা হচ্ছে প্লেগ এন্ড হেলথ। প্লেগ এন্ড হেলথ বলতে বোঝাচ্ছে সেই মহামারী এবং স্বাস্থ্য সম্পর্কে। এখানে রাজা ইডিপাস যখন সেই রাজ্যের রাজ্যভার গ্রহণ করেন, সেই রাজ্যে এক ভয়ঙ্কর মহামারী সৃষ্টি হয়, যেটা প্লেগ নামে সুপরিচিত। তাই তারা এই মহামারী থেকে পরিত্রাণের জন্য রাজ্যের সর্বোচ্চ পুরোহিতের শরণাপন্ন হন। পুরোহিত তাদেরকে অ্যাপোলোর কাছে যাওয়ার পরামর্শ দেন। তো ইডিপাস তাদেরকে বলে, আমি অলরেডি তাদেরকে পাঠিয়ে দিয়েছি, আমার সেবক হিরণকে পাঠিয়ে দিয়েছি। তো কেউ ফিরে আসে এবং তাদেরকে বলে যে পূর্ববর্তী রাজা কিং লায়াসের মৃত্যুর জন্য যে দায়ী, অর্থাৎ যে ব্যক্তি তাকে হত্যা করেছে, তাকে নিয়ে এসে শাস্তি দিতে পারলেই এই মহামারী থেকে রক্ষা পাবে এবং তাদের স্বাস্থ্যটা ভালো হয়ে যাবে। আর এই মহামারীর কারণেই সেখানে সমস্ত ফসলের মাঠ এবং মহিলারা বন্ধা হতে শুরু করে দেয়। তারা সন্তান জন্ম দিতে পারে না, ফসল উৎপাদন করতে পারে না। আর এটাই হচ্ছে প্লেগ এন্ড হেলথ। তো এরপর যে থিমসটা আছে সেটা হচ্ছে প্রফেসি, অরাকল এন্ড প্রিডেস্টিনেশন, অর্থাৎ ভবিষ্যৎবাণী পরিকল্পনা এবং পূর্ব নির্ধারণ। প্রফেসি, অরাকল এন্ড প্রিডেস্টিনেশন বলতে এটা কি বোঝাচ্ছে? প্রফেসিটা হচ্ছে সেটা যেটা ইডিপাসের জন্মের সময় করা হয়েছিল, অর্থাৎ ইডিপাস যখন জন্মগ্রহণ করে তখনই বলা হয়েছিল যে সে কি করবে, সে তার বাবাকে হত্যা করবে এবং তার মাকে বিয়ে করবে। আর অরাকলটা কি? পরবর্তীতে যখন সেই থিপস রাজ্যে মহামারীর সৃষ্টি হলো বা মহামারীর সংখ্যা বেড়ে গেল, অর্থাৎ প্লেগ রোগের যে মহামারী সেটা সৃষ্টি হলো, সেটা থেকে পরিত্রাণের জন্য যে অরাকল অর্থাৎ ভবিষ্যৎবাণী করা হয়েছিল, সেটা হচ্ছে কিং লায়াসের হত্যাকারীকে যদি খুঁজে বের করে হত্যা করা হয়, তাহলেই এই মহামারী থেকে রক্ষা পাওয়া যাবে। এটা হচ্ছে অরাকল। আবার অন্যদিকে বলা গেলে অরাকল সেটা যেটা ইডিপাসের সঙ্গে ঘটেছে। অন্যদিকে আরেকটা কি আছে? প্রিডেস্টিনেশন। প্রিডেস্টিনেশন হলো পূর্ব নির্ধারিত। এটা পূর্ব নির্ধারিত হচ্ছে ভাগ্য। ইডিপাসের ভাগ্য নির্ধারিত হয়েছিল এভাবে যে সে তার বাবাকে হত্যা করবে এবং তার মাকে বিয়ে করবে। তো গাইস, এবার যে থিমসটা আছে সেটা হচ্ছে ইয়ং এন্ড এজ, অর্থাৎ যুবক এবং বয়স। যুবক এন্ড বয়স বলতে সেটা বোঝানো হয়েছে, অর্থাৎ সেই স্ফিংসের ঘটনাকে আমরা নিয়ে আসতে পারি। স্ফিংসের ঘটনাটা কি ছিল? সেই ঘটনা যেখানে স্ফিংস বলেছিল কোন প্রাণী সকালে 4 পায়ে হাঁটে, দুপুরে 2 পায়ে হাঁটে এবং বিকেলে 3 পায়ে হাঁটে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন কি ঘটে। অর্থাৎ সেই উত্তরটি ছিল মানুষ। অর্থাৎ মানুষ যখন যুবক ছিল সে তার ভুল ত্রুটিগুলো উপলব্ধি করার সময় পেত, কিন্তু এই ক্ষেত্রে কি করা হয়েছে? ইডিপাস তার ভুল ত্রুটি শুধরে নেয়নি, সে নিজেকে অন্ধ করে দেয়। তার যে সন্তানরা রয়েছে, তার যে দেখাশোনা করতে হবে, সে সেটা ভুলে গিয়েছিল, তারপর সে নিজেকে অন্ধ করে নিয়েছে। তো এটাই বোঝানো হচ্ছে যে ইডিপাস চাইল্ড লাইক ইনোসেন্ট হলেও সে ওই সময়টাকে নিজের যে দুর্দশা এবং দুর্দশা থেকে কাটিয়ে ওঠার যে পরামর্শ নেওয়া, সেটা সে নিতে ব্যর্থ হয়েছিল। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এবারে যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে এই ড্রামাটির সিম্বল সম্পর্কে। তো এই ড্রামাটির সিম্বল নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে যে সিম্বলটি আসে সেটা হচ্ছে ইডিপাস রেক্সের যে প্রধান সিম্বল সেটা হচ্ছে ক্রসরোড। ক্রসরোড হচ্ছে চৌরাস্তা, অর্থাৎ এই চৌরাস্তা অর্থাৎ ক্রসরোডটি ছিল ফকিসে। ফকিস হচ্ছে একটা জায়গা যেখানে 3টি রোড একসঙ্গে মিলিত হয়েছে। আর সেই জায়গাতেই ইডিপাস তার বাবাকে হত্যা করেছে। সে নিজের অজান্তেই নিজের অর্ধেক ভবিষ্যৎবাণী পূরণ করে ফেলেছে। বলতে কি বোঝাচ্ছে? সে তার বাবাকেই হত্যা করেছে। তো ইডিপাসের এই জীবনযাত্রায় শ্রোতাদেরকে এই জায়গাটিকে ক্রসরোড বলতে বলা হয়েছে, কারণ ইডিপাস নিজেই উপলব্ধি করছে সেই জায়গাটির বিষয়ে। তো গাইস, এবার দ্বিতীয় যে সিম্বলটি আছে সেটা হচ্ছে সলেন ফুট। সলেন ফুট বলতে বোঝানো হয়েছে ইডিপাসের নামের অর্থ, অর্থাৎ ফুলে যাওয়া পা বা জ্ঞানহীন পা।
তো ফাউল ফুট বলতে এখানে কেন বোঝানো হচ্ছে, যখন ইডিপাসকে ছোটবেলায় হত্যা করার সিদ্ধান্ত হয় তখন তার পায়ে পিক্রুড অর্থাৎ পিন আবদ্ধ করে অর্থাৎ পিন বেঁধে দেওয়া হয় এবং তাকে একটি পাথরের উপর রেখে আসা হয়, যেখানে তার মৃত্যু হওয়ার কথা ছিল। কিন্তু রাখালের দয়া হয়, রাখাল তাকে এক মেসেঞ্জারের মাধ্যমে কোরিন্থের রাজা পলিবাস এবং মিরমের কাছে পাঠিয়ে দেয় এবং সেখানে সে বেড়ে ওঠে। পরবর্তীতে যখন সে যুবক হয়ে যায়, সে জানতে পারে যে সে তার বাবাকে হত্যা করবে এবং তার মাকে বিয়ে করবে। তো সে সেখান থেকে সেই প্রফেসিটিকে প্রত্যাখ্যানের জন্য বা এড়ানোর জন্য সেখান থেকে পালিয়ে আসে, কোরিন্থ থেকে পালিয়ে চলে আসে। কিন্তু প্রতিপদে সে তার বাবাকে হত্যা করে, আর এটাই ছিল তার ভাগ্যের এক অংশ পূরণ। তার যে পায়ের ক্ষত, এই ক্ষতটা কিন্তু তার জন্ম থেকেই অভিশাপ, কারণ তার বাবা মা এই অভিশাপের জন্য দায়ী। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই ছিল এই নাটকের সিম্বল। তো এবারে আমরা যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আর সেটা হচ্ছে এই নাটকের সামারি। তো ফ্রেন্ডস, চলুন নাটকের সামারিটি শুরু করি। ইডিপাস রেক্স নাটকটি থেবস রাজ্যের ইডিপাসকে দিয়ে শুরু হয়। পূর্ববর্তী রাজা কিং লায়াসের মৃত্যুর বহু বছর পর তিনি একজন আগন্তুক অর্থাৎ স্ট্রেঞ্জার হিসেবে থেবস রাজ্যে আসেন। সেখানকার লোকেরা তাকে সে রাজ্যের রাজার মুকুটটি পরিয়ে দেয়, অর্থাৎ তাকে রাজা বানিয়ে দেয়। তাকে রাজা বানানোর পেছনেও একটি ইতিহাস রয়েছে বা ঘটনা রয়েছে। সেটা হচ্ছে সেই সময়ে থেবস রাজ্যে একটি ভয়ঙ্কর প্রাণী অর্থাৎ গ্রিক পৌরাণিক প্রাণী আক্রমণ করেছিল, যার নাম হচ্ছে স্ফিংস। স্ফিংসের শারীরিক বৈশিষ্ট্য দিতে গেলে এমনটা হয় যে তার মাথাটা ছিল মানুষের মতো, শরীরটা ছিল সিংহের মতো এবং তার পিঠের উপরে দুইটা ডানা ছিল, যেটা দেখতে পাখির মতো ছিল। তো এটা ছিল শারীরিক বৈশিষ্ট্য এই স্ফিংসের। তো এখন হচ্ছে ইডিপাস যে এই স্ফিংসের হাত থেকে থিবসবাসীকে বাঁচালো, তার যে ঘটনা সেটা হচ্ছে ইডিপাস যখন স্ফিংসকে হত্যা করতে গেল, ইডিপাস কিন্তু শক্তিশালী ছিল, কিন্তু ইডিপাসকে স্ফিংস একটি প্রশ্ন করে। সে বলে যে আমি যে প্রশ্নটি করব সেই প্রশ্নটির উত্তর যদি সে দিতে পারে, অর্থাৎ ইডিপাস যদি দিতে পারে, তাহলে সে নিজেই আত্মহত্যা করবে এবং এই থেবস রাজ্যকে মুক্তি দিয়ে যাবে। তো ইডিপাস খুব চালাক ছিল, সে তার কথায় রাজি হয়ে গেল। পরবর্তীতে স্ফিংস তাকে প্রশ্ন করে। প্রশ্নটি ছিল এটা যে কোন প্রাণীটি সকাল বেলায় 4 পায়ে হাঁটে, দুপুর বেলা 2 পায়ে হাঁটে এবং বিকেল বেলায় 3 পায়ে হাঁটে। তো ইডিপাস যখন বুদ্ধিমান ছিলেন, সে দ্রুত এই প্রশ্নের উত্তরটি দিয়ে দিলেন। তিনি বলেন যে মানুষই একমাত্র প্রাণী যে সকালে 4 পায়ে হাঁটে, দুপুরে 2 পায়ে হাঁটে এবং বিকেলে 3 পায়ে হাঁটে। তো এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে মানুষ যখন ছোটবেলায় জন্মগ্রহণ করে তখন কিন্তু সে 4 পায়ে হামাগুড়ি দেয়, যখন যুবক বয়স হয় তখন সে কিন্তু 2 পায়ে হাঁটে বা চলাফেরা করে, কিন্তু যখন বৃদ্ধ বয়স হয়ে যায় তখন সে কিন্তু একটি লাঠি নিয়ে চলাচল করে। তো এই যে লাঠিটাকে তার বলা হয়েছে 3টি পা। তো স্ফিংস তার শপথ অনুযায়ী নিজের আত্মহত্যা নিজে করে নেয় এবং থেবসবাসীকে মুক্তি দিয়ে মারা যান। তো এইভাবে ইডিপাস স্ফিংসের হাত থেকে থেবসবাসীকে বাঁচিয়ে নেন। তো ইডিপাসকে রাজা বানানো হয়, কিন্তু ইডিপাস রাজা হবার পরেই অর্থাৎ কিছুদিনের মধ্যে সে রাজ্যে একটি ভয়ঙ্কর মহামারীর সৃষ্টি হয়, যেটা হচ্ছে প্লেগ। তো এই মহামারী থেকে বাঁচার জন্য বা পরিত্রাণের জন্য ইডিপাস সে রাজ্যের সর্বোচ্চ পুরোহিতের কাছে যায়। তো পুরোহিত তাকে পরামর্শ দেয় যে সে যেন অ্যাপোলোর কাছে যায় এবং তার কাছ থেকে এর পরিত্রাণের উপায় জানতে পারেন। তো ইডিপাস তাকে তখনই বলেন যে তিনি ইতিমধ্যে তার শ্যালক ক্রিয়নকে পাঠিয়ে দিয়েছেন অ্যাপোলোর কাছে। তো এরপরে ক্রিয়ন সেখান থেকে ফিরে আসেন এবং ইডিপাসকে রিপোর্ট করেন যে পূর্ববর্তী রাজা কিং লায়াসের যে হত্যাকারী তাকে যদি খুঁজে বের করা যায় এবং মৃত্যুদণ্ড দেওয়া যায়, তাহলেই এই রাজ্যকে প্লেগের হাত থেকে রক্ষা করা যাবে। তো নাটকে আমাদের এরপরে দেখানো হয় যে কোরাসরা ভয়ে ভয়ে জিউসকে জিজ্ঞাসা করছে এবং গান গাইছে যে জিউস, আপনার কি এই লোকদের কিছু করার আছে? তো তারা এই দুঃখ দুর্দশা থেকে লাঘবের জন্য বেশ কয়েকটি দেবতাকে তাদের রাজ্যে পাঠিয়েছে। এরপর আমরা দেখি যে ইডিপাস তার রাজ্যের লোকদের জিজ্ঞাসা করছে, আপনারা কিং লায়াসের হত্যাকারী সম্পর্কে কি জানেন? আপনারা যদি তার সম্পর্কে কিছু জানেন তাহলে সেটা সামনে নিয়ে আসুন এবং আমাদের সামনে নিয়ে আসুন, যাতে আমরা তার শাস্তি দিতে পারি। কিন্তু অনুসন্ধানের উদ্দেশ্যে কোরাসরা উল্টো তাকে পরামর্শ দেয় যে তার ব্লাইন্ড প্রফেট টেরাসিয়াসের কাছে এর পরামর্শের জন্য যাওয়া উচিত। তো আমরা এরপরে দেখি যে একটি বালক টেরাসিয়াসকে রাজার কাছে নিয়ে আসে, অর্থাৎ ইডিপাসের কাছে নিয়ে আসে। একটি বালক কেন নিয়ে আসেন? একটি বালক নিয়ে আসেন কারণ টেরাসিয়াস ছিলেন অন্ধ ব্যক্তি। তো টেরাসিয়াস সেখানে আসেন, রাজার সামনে সবকিছু বলতে রাজি হন না, কারণ তিনি জানেন কি ঘটেছেন। কিন্তু ইডিপাস তাকে জোর করতে শুরু করেন এবং অনেক রাগান্বিত হয়ে যান। তো টেরাসিয়াসের আর কি করার আছে, রাজা যেহেতু রেগে যাচ্ছে। তো টেরাসিয়াস তার সামনে সবকিছু বলে দেন। তিনি বলেন যে ইডিপাস অর্থাৎ তিনি হচ্ছেন এই মহামারীর কারণ আর তিনি হচ্ছেন কিং লায়াসের হত্যাকারী। তো এটা যখন বলা হয়েছে তখন রাজা ইডিপাস অনেক রেগে যায় এবং তার উপর ক্ষিপ্ত হয়ে যায় এবং তার উপর অভিযোগ করতে থাকে যে টেরাসিয়াস ক্রিয়ানের সঙ্গে ষড়যন্ত্র করে এই সিংহাসনটা দখলের চেষ্টা করছে, যার ফলে পরবর্তীতে রাজা তাকে সেখান থেকে চলে যাওয়ার আদেশ দেন। যখন টেরাসিয়াস সেখান থেকে চলে যাচ্ছে তখন তিনি আরো একটি ভবিষ্যৎবাণী করে যান বা বলে যান যে কিং লায়াসের হত্যাকারী এই থিবসে রয়েছে এবং পরবর্তীতে সে তার
মাকে বিয়ে করবে এবং মায়ের সঙ্গে একসঙ্গে ঘুমাবে। এরপর আমরা দেখি যে টেরেসিয়াসের এই বিভ্রান্তিমূলক ভবিষ্যৎবাণীর বিষয়টা নিয়ে কোরাসরা গান গাইছেন এবং তারা বলছেন যে রাজা ইডিপাস যাই করুক না কেন তিনি আমাদেরকে স্ফিংসের হাত থেকে বাঁচিয়েছেন, অর্থাৎ আমরা টেরেসিয়াসের সেই ভবিষ্যৎবাণীটি মানতে পারবো না। কিন্তু অপরদিকে তারা এটাও ভয় করছে যে ভবিষ্যৎবাণীটি যদি সত্য হয়। অপরদিকে আমরা দেখতে পাই যে ক্রিয়ন খুব আতঙ্কিত হয়ে আছেন, কারণ ইডিপাস তার উপরে দোষারোপ করেছেন যে তিনি সিংহাসন দখল করতে পারেন। তাই তিনি জোর দিয়ে বলেছেন যে তিনি সিংহাসন দখল করতে চান না এবং টেরেসিয়াস কি বলেছেন সে নিজেও সেটা জানেন না। তিনি ইডিপাসকে ডেলফিতে অরাকলের কাছে যাওয়ার পরামর্শ দেন এবং তিনি যা বলেছেন সেটা যে ভুল সেটা জানতে তাকে পরামর্শ দেন। কিন্তু রাজদ্রোহের অপরাধে ইডিপাস তাকে হত্যা করতে চায় বা দেশ থেকে বিতাড়িত করতে চায়। তো এরপরে কোরাস সহ জোকাস্টা অর্থাৎ ইডিপাসের স্ত্রী মৃত্যুর আগে ক্রিয়নের যে শপথ সেটা বিশ্বাস করার অনুরোধ করে। তো অনিচ্ছাশত থাকা সত্ত্বেও ইডিপাস তাকে মৃত্যুদণ্ড দেওয়া থেকে বিরত থাকেন, কিন্তু তাকে সে রাজ্য থেকে বের করে দেয়। তো এরপরে জোকাস্টা ইডিপাসকে একটি ভবিষ্যৎবাণী জানায় যে তার একটি পুত্র সন্তান ছিল যে তার বাবাকে হত্যা করবে। কিন্তু জোকাস্টা এবং লায়াস এই দুজনে মিলে সেই শিশুটির পায়ে পিন আবদ্ধ করে তাকে একটি রাখালের মাধ্যমে দূরে জন্মানোহীন স্থানে পাথরের উপরে রেখে আসতে বলা হয় যাতে সে সেখানে মারা যায়। কিন্তু তারপরও কিং লায়াসকে হত্যা করা হয়। কিন্তু এখানে একটি আশ্চর্যের বিষয় হচ্ছে কিং লায়াসকে সেই জায়গায় হত্যা করা হয় যেখানে তার মৃত্যু হবার কথা ছিল, অর্থাৎ সেই ক্রসরোডে। তো ইডিপাস কিং লায়াসের মৃত্যু এবং সেই জায়গাটি উপলব্ধি করে এবং সে জোকাস্টাকে বলে যে সে যেন একটি দাসকে পাঠায় যাতে সে সব ঘটনাটি পরিষ্কারভাবে জানতে পারে। তিনি তখন জোকাস্টাকে বলেন যে তিনি ঠিক এমনই একটি ভবিষ্যৎবাণী পেয়েছিল যখন সে করিন্থে ছিল। তখন ভবিষ্যৎবাণী হয়েছিল যে সে তার বাবাকে হত্যা করবে এবং তার মায়ের সঙ্গে একই বিছানায় ঘুমাবেন। তো সে এই ভবিষ্যৎবাণী এড়ানোর জন্য সেখান থেকে পালিয়ে চলে আসেন। কিন্তু পথিমধ্যে যাবার সময় একদল পথিকের সঙ্গে তার সাক্ষাৎ হয়। সেই পথিকদের থেকে এক ব্যক্তি তাকে আঘাত করে, সে খুব রেগে যায় এবং পেছন থেকে তাদেরকে আক্রমণ করে তাদের সবাইকে মেরে ফেলে। তো এই ঘটনা শোনার পর জোকাস্টা তার কাছে দাস পাঠিয়ে দেয় এবং তাকে জোর দিয়ে অর্থাৎ অ্যাসিওর করে যে সবকিছু ঠিক হয়ে যাবে, কারণ সে এবং লায়াস তার পুত্রকে হত্যা করেছে, মেরে ফেলছে। এরপর আমরা দেখি যে কোরাসরা এই ভবিষ্যৎবাণীর ক্ষমতা এবং মানুষের যে বোকামি অর্থাৎ ভাগ এড়ানোর চেষ্টা করা এই বিষয়টা নিয়ে গান গাইছেন এবং বলছেন যে ভবিষ্যৎবাণীটি যদি সত্যি সত্য হয় তাহলে তাদের এই ধর্মীয় বিশ্বাস মৃত্যুর ঝুঁকিতে পরিণত হবে। এরপর আমরা দেখি যে জোকাস্টা অ্যাপোলোর বেদির কাছে যায় এবং সেখানে একটি প্রস্তাব পেশ করেন বা প্রস্তাব রাখেন। আর ঠিক তখনই সেখানে একটি মেসেঞ্জার আসে এবং মেসেঞ্জার এসে ইডিপাসকে বলেন যে যাকে মনে করা হয় ইডিপাসের বাবা অর্থাৎ পলিবাস সে কোনো এক প্রাকৃতিক কারণে মারা গিয়েছেন। অর্থাৎ এদিক থেকে আশা করা যায় যে ইডিপাসের বাবা পলিবাস তার সন্তানের হাতে মারা যাননি। তখন ইডিপাস ভবিষ্যৎবাণীকে ফালতু বলে ঘোষণা করেন, কিন্তু অপরদিকে তিনি দ্বিধায় রয়েছেন যে তার অপর একটি ভবিষ্যৎবাণী ছিল যে সে তার মায়ের সঙ্গে ঘুমাবেন, সেটা এখনো কিন্তু শেষ হয়ে যায়নি, অর্থাৎ তার মা এখনো বেঁচে আছেন। তো এরপর জোকাস্টা তাকে আবার অ্যাসিওর করে যে সবকিছু ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এরপর মেসেঞ্জার আরো বলে যে ইডিপাসের করে ফিরে না দেওয়ার আর কোনো কারণ নেই, কারণ পলিবাস এবং মেরো তার আসল পিতামাতা ছিল না, তারা তাকে এক রাখালের কাছ থেকে পেয়েছিল। এই রাখালটি হচ্ছে সেই ব্যক্তি যাকে মেসেঞ্জারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়েছিল সেই ছোট ইডিপাসকে হত্যা করার জন্য। অর্থাৎ সেই রাখালি অর্থাৎ মেষপালক রাখাল সেই বাচ্চাটির উপর অনেক করুণা হয়, যার ফলে সে তাকে হত্যা করে না, সে বাচ্চাটিকে রাজা পলিপাস এবং রানী মিরপের কাছে পাঠিয়ে দেয় এবং সেখানে সে বড় হতে থাকে। এরপরে ইডিপাস সেটা উপলব্ধি করে এবং কিং লায়াসের হত্যার বিষয়ে জানার চেষ্টা করে এবং সবকিছু বুঝতে পারে। এরপরে সে সেই ব্যক্তিকে ডাকে যে কিং লায়াসের হত্যার সময় সেখান থেকে একমাত্র ব্যক্তি হিসেবে পালিয়ে আসতে পেরেছিলেন। তো সে সেখানে আসে এবং ঘটনাটি খুলে বলে। ইডিপাস এরপর সবকিছু উপলব্ধি করতে পারেন। তো এরপর আমরা দেখি যে জোকাস্টা সেই মেসেঞ্জারকে অনুরোধ করে তিনি যা উপলব্ধি করেছেন বা জানেন সেটা যেন প্রকাশ না করেন। এরপর সে সেখান থেকে দৌড়ে প্রাসাদের মধ্যে প্রচন্ড বেগে চলে যায়। তো সবকিছু জানার পরে ইডিপাস খুবই রাগান্বিত হয়ে যায় জোকাস্টার উপরে এবং তাকে হত্যা করতে চায়। সে তাকে হত্যা করার জন্য তার পিছু পিছু প্রাসাদের দিকে চলে যায়, কিন্তু সে যতক্ষণে প্রাসাদে প্রবেশ করে সে দেখে যে ইতিমধ্যে জোকাস্টা নিজেকে আত্মহত্যা করে ফেলেছে, অর্থাৎ নিজেকে ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যা করেছে। তো ইডিপাস আর কি করবে? ইডিপাস সেই জোকাস্টার শাড়িতে লেগে থাকা ব্রুজ দিয়ে তার নিজের যে দুটো চোখ রয়েছে সেটা সে অন্ধ করে ফেলে। এখানে কোরাসরা একটি বিষয় তুলে ধরেন যে জোকাস্টা যতটা ইডিপাসের প্রতি উদ্বিগ্ন ছিল, ইডিপাস কিন্তু জোকাস্টারের প্রতি ততটা উদ্বিগ্ন ছিল না। সে শোনার পরই তার যে স্ত্রী এবং অন্যদিকে মা জোকাস্টাকে হত্যা করতে চলে যায়। তো এরপরে আমরা কি দেখি? সে নিজেকে অন্ধ করে ফেললো, কারণ সে এটা উপলব্ধি করেছে যে সে তার মৃত্যুর পরে সে যেন তার পিতামাতাকে বা তার পরিবারকে আর দেখতে না পায়। এরপরে যেখানে কোরাসরা গান গাচ্ছিল সেই দৃশ্যে
ইডিপাস গেট প্রবেশ করে, তখন পার্সে তাকে বলে যে তার চোখ অন্ধ করার চাইতে তার মৃত্যুই উৎকৃষ্ট ছিল। তখন সেখানে ক্রিয়ন আসে এবং ইডিপাস ক্রিয়নকে বলে তার সন্তানদের নিয়ে আসার জন্য। তখন ক্রিয়ন তার সন্তানদের সেখানে নিয়ে আসে। ইডিপাস তার সন্তানদের বলে যে আমি একদিকে তোমাদের পিতা, অন্যদিকে আমি তোমাদের ভাই। এটা বলার পরে ইডিপাস ক্রিয়নকে বলে যে তুমি আমার সন্তানদের দেখো, আমি এখান থেকে চলে যাব। তো ক্রিয়নের অনেক দয়া হয়, সে তাকে যেতে নিষেধ করে, কিন্তু ইডিপাস সেখান থেকে থাকতে চায় না, সে দূরে একটি পাহাড়ে থাকতে চায়। তো ক্রিয়নের আর করার কিছু থাকে না, সে তাকে যেতে দিতে বাধ্য হয়। কিন্তু ক্রিয়ন তাকে বলে যে তুমি আর কখনো তোমার সন্তানদের সঙ্গে দেখা করতে পারবে না, কারণ তোমার আর কোনো ক্ষমতাই নেই। তো গাইস, এই নাটকটি বা এই ড্রামাটি শেষ হয়ে যায় কোরাসের অসুখী গান গাওয়ার মাধ্যমে। অর্থাৎ একজন শক্তিশালী ব্যক্তি কিভাবে শেষ হয়ে গেল এবং মৃত্যুই একমাত্র জিনিস যেটা স্বর্গে সুখ বয়ে আনবে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই নাটকটির মরালিটি এটাই হচ্ছে যে ভাগ্যের শক্তি থেকে পালানোর চেষ্টা করা অর্থহীন।